হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে রয়েছে যে ঘটনাগুলি বেশ কিন্তু ভয়ের, তবে ঘটনা যাওয়ার আগে বলতে চাই যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থেকো। আজকের যে প্রথম ঘটনাটি আছে, যিনি লিখেছে তিনি তার নাম উল্লেখ করেনি। তিনি ঘটনাটি হলদিয়া থেকে লিখেছে এবং যেভাবে ঘটনাটি লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। বেশ কয়েক বছর আগের কথা। তখন আমি কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার হিসেবে হলদিয়াতে একটা বড় ওয়ার্কশপে কাজ করি। দুটো শিফটে ডিউটি পড়ে আমার। ওয়ার্কশপে আমার সাথেই প্রোডাকশন সুপারভাইজার হিসাবে সিদ্ধার্থ বলে একটা ছেলে কাজ করে। দুজনেই আমরা এক বয়সী, আর শিফট একসাথেই পড়ে রোস্টার হিসাবে। তাই অল্প কয়েকদিনের মধ্যেই আমরা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। শপে ঝড়গাঝাটি করি ও প্রোডাকশনে আর আমি কোয়ালিটিতে। অ্যাসেম্বলিতে ডিউটি শিফট শেষে আবার দুজনে সিগারেট শেয়ার করি আর গল্প গুজব করি। যাদবপুরে তার বাড়ি। শনিবার বাড়ি চলে যায় আর সোমবার চলে আসে ডিউটিতে। ঘরে ওর বউ আছে, ছুটির দিনে কোথাও একটা পড়ানোর কাজ করে। বি শিফটে আমাদের প্রোডাকশান 8টার দিকে শেষ হয়ে যেত। নর্মাসের প্রোডাকশন ওয়ার্কাররা তাড়াতাড়ি কাজ শেষ করে যে যার বাড়ি চলে যেত। অত বড় অ্যাসেম্বলি ফাঁকা হয়ে যেত। সুপারভাইজার রুম ছিল একটাই, দুটিকে দুটো টেবিল চেয়ার। একটাতে ও বসে শিপ প্রোডাকশন রিপোর্ট লিখত আর আমি কোয়ালিটি রিপোর্ট লিখতাম। কাজ শেষে দুজনে একসাথে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতাম। আমাদের দুজনের বাড়ি কলকাতায় হলেও রোজ যাতায়াতের সমস্যার জন্য হলদিয়ার কাছাকাছি থাকতাম ভাড়া বাড়িতে। মাঝে 2 সপ্তাহের জন্য ব্যাঙ্গালোর প্ল্যান্টে আমি ট্রেনিং নিতে গেলাম। ব্যাঙ্গালোরে যাওয়ার আগে আমি সিদ্ধান্ত বলেছিলাম যে ওর জন্য লাল চন্দন কাঠ এনে দিতে। ব্যাঙ্গালোরে সরকারি এমপ্লয়ি হিসাবে নাকি লাল চন্দন কাঠ ভালো পাওয়া যায়, তার স্ত্রী রাধিকার দাবি। ব্যাঙ্গালোরে থাকতেই সিদ্ধার্থকে নিয়ে হৃদয় বেদক খবর পেলাম। ডিউটিতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় একদম স্পট ডেট। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকুও পাওয়া যায়নি। ভীষণ দুঃখ পেলাম আর খুব মস্তে পড়লাম। ফিরতেও পারলাম না, কারণ ট্রেনিং চলছে। স্টেজ দেখাটুকুও হলো না। একটা বিরাট আক্ষেপ থেকে গেল। মাসখানেক পরের কথা। আমার 20 শিফটে ডিউটি, প্রোডাকশন শেষ। রাত 9টার সময় আমি সুপারভাইজার রুমে বসে খাতা লেখার কাজ করছি। কেউ কোথাও নেই। অ্যাসেম্বলি লাইটগুলো সবকটা নেভানো। প্রোডাকশন শেষ, এনার্জি সেভিং করা হয়। শুধু সুপারভাইজার রুমে আলো জ্বলে, কারণ আমি ওখানে কাজ করি। নতুন প্রোডাকশন সুপারভাইজার এখনও ডিউটিতে জয়েন করেনি। অন্য সেকশনের সুপারভাইজার আছে। প্রোডাকশনের খাতা তার অফিসে নিয়ে চলে যায় আর সেখানেই খাতা লেখার কাজ সারে। মাঝে উঠে একবার বাথরুমে গেলাম। ফিরে রুমে ঢুকতেই আমি খেয়াল করি কেউ একজন চেয়ারে বসে এক মনে প্রোডাকশন রিপোর্ট লিখছে। মুখে ছোট 4 মিনার সিগারেট জ্বলছে। আমার পায়ের শব্দ শুনে সে এবার মুখ তুলে তাকালো। আমার পায়ের শব্দ শুনে সে আবার আমার দিকে তাকায়। আমি অবাক বিস্ময় দেখলাম সে আর কেউ না, আমার প্রাণের বন্ধু সিদ্ধার্থ স্বয়ং। আমার দিকে তাকিয়ে বলল, কিরে, চিনতে পারলি না আমাকে? দেখ, আমি সিদ্ধার্থ, তোর প্রাণের বন্ধু। তোর অপেক্ষা ছিল না। আমার সাথে তুই অনেক দিন দেখা করতে পারিসনি, তাই তোর আক্ষেপ মেটানোর জন্য আমি শেষবারের জন্য তোকে দেখা দিলাম। জানিস তো সিদ্ধার্থ, তোকে খুব ভালোবাসি। অজান্তে আমার মুখ থেকে এই কথাটা বেরিয়ে আসলো। ও বলল, জানিস, নিঃস্বার্থ বন্ধুত্ব আর নিখাত ভালোবাসা কখনো নষ্ট হয় না, সেটা চিরকাল থেকে যায়। আমি চলি রে, ভালো থাকিস। এই বলে বাঁ হাতটা আমার দিকে বাড়িয়ে দিল।
আমার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। 10টার দিকে নাইট শিফটের লোক এসে এখানে ঢুকলো। আমার চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। লাগলো সিদ্ধার্থকে হারানোর বেদনায়। আমাকে শেষ দেখা দিয়ে গেল সিদ্ধার্থ। হাত বাড়িয়ে দিল লাল চন্দন কাঠের টুকরোটার জন্য, যেটা আমি ওর স্ত্রীকে ব্যাঙ্গালোর থেকে এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। পরে আমি দেখা করে কলকাতায় তার স্ত্রীর হাতে সেই লাল চন্দন কাঠ দিয়ে এসেছিলাম। বাড়ি ফেরার সময় সিদ্ধার্থের সেই কথাটা কানে বাজাতে লাগলো। নিঃস্বার্থ বন্ধুত্ব আর নিখুঁত ভালোবাসা কখনো নষ্ট হয় না, সেটা চিরকালই থেকে যায়। এটাই ছিল ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল, বেদনাদায়ক ছিল, কষ্ট ছিল এবং সাথে একটা অন্যরকম ফিলিংস ঘটনার মধ্যে আছে। অ্যাকচুয়ালি যার সাথে এরকম ঘটনা ঘটে অ্যাকচুয়ালি কিন্তু সেই বুঝতে পারে তার সাথে কেমনটা হয় আর কি। আমরা আশপাশে কিন্তু এমন অনেক ঘটনা শুনতে পাই যেগুলো হয়তো আমরা খালি চোখে সেগুলো হয়তো দেখতে পারি না বা আমরা বিশ্বাস করতেও চাই না, কিন্তু অ্যাকচুয়ালি যাদের সাথে হয় তারা কিন্তু এগুলো বিশ্বাস করে, কারণ চোখের সামনে যখন আমরা কিছু দেখি তখন সেটা কিন্তু আমরা বিশ্বাস করি। কেমন লাগলো প্রথম ঘটনাটা অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে শেয়ার করে দাও ঘটনাটা। এবং তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমাকে ইমেলের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারো। আমি ইমেল আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। চলে যাচ্ছি আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে। দ্বিতীয় ঘটনাটি লিখেছে অর্ক চ্যাটার্জি। বেশ ভয়ের। আমি ঘটনাটি যখন পড়ছিলাম প্রথমে তখন আমার বেশ অদ্ভুত লাগছিল। ঘটনাটা ছোট তবে বেশ ভালো লাগবে। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটা যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমি ভূত প্রেত কখনোই ভয় পাই না। রাত বিরত নির্জন আর শুনশান রাস্তায় আমি একাই চলাচলা করি। সাধারণত কোথাও গেলে যত রাতি হোক, বাড়িতে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলে আমি একদম তৃপ্তি পাই না। এহেম অসীম সাহসী আমিও একবার গা ছমছমে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, যা আমাকে অলৌকিক বিশ্বাস করতে বাধ্য করেছিল। অনেকদিন পর সেদিন পিসির বাড়িতে গিয়েছিলাম। বিকেলের পর থেকে তুমুল ভরে বৃষ্টি হচ্ছে। রাতে ইলিশ ভাজা সহকারে গরম গরম ভুনি খিচুড়ি খেয়ে গল্প করতে করতে কখন যে রাত 11:30 বেজে গেছে আমি টের পাইনি। ওদিকে বৃষ্টি তার আপন গতিতে বর্ষিত হচ্ছে, এ যেন শেষ হওয়ার নয়। বাড়ি যাব বলাতে পিসি আমাকে ধমক দিল, আজ আর যাওয়া হবে না, দেখতে পাচ্ছিস না বৃষ্টি হচ্ছে। তাছাড়া বাড়ি যেতে গেলে সেই অলক্ষণে কবরস্থানের পাশ দিয়েই যেতে হবে। লোকে বলে ওখানে রাতের বেলায় নাকি কি সব অপদেবতা দেখা পাওয়া যায়। আমি তো আমার কথায় অনড় ছিলাম। পিসিও জানে আমি বাড়িতে যাবই, যা ভেবেছি তো আমি যাবই, তাই আর পিসি আমাকে কিছু বলল না। বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু মেঘের গর্জন নেই। একটু সাহস হলো যে বৃষ্টিতে ভিজে ভিজে ঠিক বাড়ি চলে যাব। অন্য কিছুকে ভয় না পেলেও মেঘের গর্জন আমি খুব ভয় পাই। রাত তখন 12:15 নাগাদ পিসি বাড়ি থেকে বের হলাম। 15 মিনিট হাঁটলেই আমাদের বাড়ি গ্রামে। গ্রামে সাধারণত এত রাতে খুব কম গাড়ি পাওয়া যায়, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তাই গাড়ি ঘোড়া রাস্তায় একদম নেই। একদম ফাঁকা রাস্তা। রাস্তাটা খানিকটা পরে একটা কবরস্থানের ওপর দিয়ে চলে গেছে। কবরস্থানের কাছাকাছি আসার পরে কেমন যেন ভয় ভয় লাগছে। শুনেছি এখান থেকে এর আগে নাকি অনেকে রাতের বেলা গায়েব হয়ে গিয়েছে, কিন্তু কোথায় গায়েব হয়ে গিয়েছে সেই ব্যাপারে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি তাদের এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি যা দেখে তাদের খোঁজ পাওয়া যায়। পুলিশ অনেক চেষ্টা করেও কিছু বলতে পারিনি। যখন কবরস্থান পার হচ্ছিলাম তখন কেমন যেন মনে হচ্ছিল এই অন্ধকার মৃত্যুপুরীতে শুধু আমি একমাত্র জীবিত প্রাণী। বুকটা বারবার কেঁপে উঠছে আর হৃদস্পষ্ট বাড়ছে। চোখ বন্ধ করে এগিয়ে যাচ্ছি। যখন কবরস্থানের গেটের পাশ দিয়ে যাচ্ছি তখনই মেঘটা সজোরে গজরে উঠল। আমি ভয়ে জমে যাচ্ছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। এমন সময় আমার মনে হলো আমার পেছন দিয়ে কে একজন যেন দৌড়ে কবরস্থানের ভেতরে চলে গেল। ভাবলাম এতক্ষণ আসছিলাম তখন তো কেউ ছিল না,
তাহলে আমার পেছনে কে ছিল? আর সে যদি আমার পেছন পেছন আসে, তাহলে তো আমি তার চলার শব্দ কেন পেলাম না? আমি সচকিত দেখলাম যে কবরস্থানের ভেতরে একটা কবরের সামনে একটা ছায়ামূর্তি বসে এক মনে কবরের দিকে তাকিয়ে কি যেন দেখছে। তার চেহারাটা দেখা যাচ্ছে না, কারণ সে তার পুরো শরীরটা চাদর দিয়ে ঢেকে রেখেছে। সামনে এগোতেই যাব, এমন সময় দেখি সেই ছায়ামূর্তি সেই কবরের পাশের একটা কবরের মধ্যে চোখের পলকে মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে আমি আর এক মুহূর্ত দেরি না করে ইষ্ট নাম জপতে জপতে সেখান থেকে দৌড় দিলাম, ভগবানকে ডাকছিলাম। এমন সময় দেখলাম একজন লোক টর্চ লাইট নিয়ে আমার দিকেই আসছে। তাকে দেখে আমি চিনতে পারলাম উনি আমাদের সকলের প্রিয় রাজুদা। তাকে দেখে আমার ধরে প্রাণ এলো। সমস্ত ঘটনা তাকে খুলে বলতেই আমি তার সাথে বাড়ি এলাম। আমি বাড়ি পৌঁছে দিয়ে যাওয়ার সময় রাজুদা আমাকে বলল, তোর ভাগ্য খুব ভালো যে এই যাত্রায় বেঁচে গেলি, না হলে আজ অবধি রাতের দিকে যারাই সেই কবরস্থান পার হয়েছে তারা কেউ নাকি ফিরে আসেনি। সেই রাত্রে আমি কতটা ভয় পেয়েছিলাম আর কিভাবে বেঁচে গিয়েছিলাম সেটা একমাত্র ভগবানই জানে। এটাই ছিল ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। গ্রামগঞ্জের দিকে কিন্তু এখনও মানে এই সময় 2024-এ দাঁড়িয়েও কিন্তু রাতের বেলা কিন্তু 8টা-9টার পরে, সব গ্রাম বলছি না, কিছু কিছু গ্রাম আছে 8টার দিকে, মানে 8টার পরে পরে কিন্তু এমন হয়ে যায় পরিস্থিতি, মানে আমাদের এখানে যখন 1:30-2টো বাজে যেমন পরিস্থিতি হয়, 8টার পরে কিন্তু গ্রাম ঠিক তেমনটা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, কোনো মানুষজনকে দেখা যায় না। তো তোমাদের মধ্যে যারা ঘটনা শুনছো, কারা গ্রামে থাকো এবং কারো গ্রামে কি এরকম কোনো শোনা ঘটনা আছে, যদি থেকে থাকে আমাকে অবশ্যই শেয়ার করো। ঘটনা শেয়ার করতে হলে কী করতে হবে তোমাদের আগে বলেছি, ডিসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমাকে ইমেল আইডির মাধ্যমে ঘটনা পাঠাতে পারো। আমি ইমেল আইডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলো কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই কিন্তু নেই। আশা করব গল্প কথা পরিবারে যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলোকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। আজকের তৃতীয় ঘটনাটাও বেশ ভয়ের, আশা করব তোমাদের বেশ ভালো লাগবে। ঘটনাটি বেশ পুরনো ঘটনা। যিনি লিখেছে পারমিতা মল্লিক, তিনি যেভাবে ঘটনাটি লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমার গ্রামের পুরনো বাড়ির ঘটনা। ওই বাড়িটি আমাদের ফাঁকায় থাকে এবং বহু বছর আগে ওখানে প্রচুর লোকের সমাগম ছিল। আমার দাদু, ঠাকুমা, 4 পিসি, কাকা, জ্যাঠা সবাই ছিলেন। আজ তারা কেউ আছেন, কেউ নেই, কেউ বিদেশে আছেন। তবে বছরে 2-3 বার নিয়ম করে আমরা ওই বাড়িতে যাই। আমাদের পুরনো আমলের বাড়িতে বেডরুম থেকে বাথরুম দুটো বাড়ির মতো অতটা জায়গা পড়ে, মাঝে 3টে আম গাছ, 2টো নিম গাছ আর একটা কাঁঠাল গাছ, বাথরুমের পেছনে বিশাল বাঁশের ঝাড়। আমরা একদিন ঘরে বসে সবাই গল্প করছি। আমার ছোট 3 বছরের মেয়ে তখন অন্ধকারের দিকে হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, টয়লেটে যাবে? ও হ্যাঁ বলতেই ওকে নিয়ে যাচ্ছে ওই অন্ধকারের মধ্যে দিয়ে। সত্যি বলতে কি, আমার তখন বেশ গা ছমছম করছিল। একই শীতের রাত, তার ওপর ওইদিকে একটু সন্ধ্যা নামলে সকলে ঘুমিয়ে পড়ে। চারিদিকে তাল গাছ আর বড় বড় বিশাল বিশাল গাছ। তখন রাত 8টা হবে। বাথরুমে যেতে যেতেই মেয়ে পাশে পাশে কার সাথে হেসে কথা বলতে বলতে যাচ্ছে। ভাবলাম বাচ্চারা নিজের মনে কত কি করে, অনেকে ছড়া পড়ে, অনেক কিছু করে। বাথরুম থেকে ঘুরে এসে আমরা ঘরে পুরনো অ্যালবাম নিয়ে বসেছি। হঠাৎই আমার দাদু ঠাকুমাকে দেখে বলেছে, মা এদের ঘরে ডাকো না, বাইরে কেন দাঁড়িয়ে আছে? আমি বললাম, তুমি কাকে ডাকছো? ওই রাতে আমাদের সবারই শরীর ঠান্ডা হয়ে যায়। আমরা এমন একটা দৃশ্য দেখি। আমরা দেখি আমাদের বাথরুমের ঠিক পেছনটায় আমার দাদু দাঁড়িয়ে আছে। আমরা ওই বাড়িতে প্রায় 4 বছর পরে গেছি, আর ওই 4 বছরের বাড়ি পুরো বন্ধ ছিল। আমি স্পষ্ট দেখতে পাই আমার দাদু ঠাকুমা ঠিক বাথরুমের পাশে দাঁড়িয়ে আছে।
আমি প্রচণ্ড ভয় পাই প্রথমে, তারপরে ভাবি হয়তো মনের ভুল। আমি কিছুটা এগিয়ে যাই এবং আমি স্পষ্ট দেখতে পাই। আমি ঘরে এসে আমার মাকে আমি সব কিছু বলি। মা তখন বলে যে মাও নাকি মাঝে মাঝে দেখতে পায় দাদু ঠাকুমাকে। এটা শোনার পরে আমি বুঝতে পেরেছিলাম যে আমার মেয়ে কার সাথে কথা বলছিল। বাচ্চারা ভগবানের রূপ হয়, তারা অনেক কিছু দেখতে পায়। তো এটাই ছিল ঘটনা, একটা ছোট্ট ঘটনা। আমার পুরনো বাড়িতে ঘটনাটা ঘটেছিল। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ঘটনাটি পড়ে শুনিও। ঘটনাটি ছোট ছিল, তবে কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো? আমি আগেই তোমাদের বললাম আগের ঘটনা, যেটা গ্রামের ঘটনা ছিল, যে এই গ্রামের দিকে কিন্তু মোটামুটি রাত 8টা বাজলেই কিন্তু একদম পুরো অন্ধকার হয়ে যায়। আমার একটা বন্ধু ছিল, ওর বাড়ি গ্রামে ছিল। ওর জীবনেও একটা ঘটনা ঘটেছে, আমি সেই ঘটনাটাই বলবো। ঘটনা যাওয়ার আগে বলতে চাই যে এই গল্প কথায় যে ঘটনাগুলো শোনানো হয়, এগুলো কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে কিন্তু শোনানো হয়। এর কিন্তু কোনো রকম কিন্তু কোনো জায়গার বিষয় কিন্তু কুসংস্কার মানে ছড়ানো হয় না, যে কোনো জায়গার বিষয়ে গল্প কথাতে কেউ ঘটনা পাঠালো সেটা যাচাই করে তারপরে, সেরকমটা কিছুই না। আমরা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবে নেই এবং আশা করব যে গল্প কথা পরিবারে যারা সবসময় ঘটনা শুনছো, তারাও ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবে নেবে। এবং তোমার ফ্যামিলি মেম্বারে যারা ঘটনা শুনতে ভালোবাসে, মানে ভূতের ঘটনা, তারা কিন্তু অবশ্যই ঘটনাগুলি শেয়ার করতে বলো না। হোয়াটসঅ্যাপে শেয়ার করো, ফেসবুকে শেয়ার করো। এবং বলে রাখি, যারা ঘটনা শুনছো প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ অনেকটাই ডাউন হয়ে যায়। এর ফলে কি হয়, পরবর্তী ঘটনাগুলো যখন আসে তখন তোমাদের কাছে ঘটনাগুলো পৌঁছায় না। তাই আমি রিকোয়েস্ট করবো, ঘটনা শোনার সাথে সাথে লাইকটা করে দাও এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে। অনেকেই আমাকে কমেন্ট করো যে ঘটনা ভালো লাগছে না, উচ্চারণে ভুল হচ্ছে বা অনেক কিছু পড়ো। সত্যি কথা বলতে, আমি যে মাইকটাতে রেকর্ড করছি এই মুহূর্তে, আমি আপডেট করব। আমার স্টুডিওতে আমি রেকর্ড করতাম আগে, কিন্তু এখন যা গরম পড়েছে স্টুডিওতে আমি ফ্যান লাগাইনি, আমি স্ট্যান্ড ফ্যানে কাজ করতাম। তো সেই স্ট্যান্ড ফ্যান বন্ধ করেই কাজ করতে হয়, কিন্তু এখন যা গরম পড়েছে সেখানে বসে ঘটনা রেকর্ড করা সম্ভব হচ্ছে না। তাই আমি যে মাইকে রেকর্ড করি ঘটনা, সেখানে রেকর্ড হওয়ার পরে আমার যে কথাগুলো সেগুলো কেটে কেটে যায়, মানে পুরো কথা পুরো স্পষ্ট বোঝা যায় না। তো এর ফলে কী হয়, যখন কেউ মন দিয়ে ঘটনাটা শুনছে তখন তার শুনতে খুব অসুবিধা হয়। তো আমি এই জিনিসটা আমি বুঝতে পারছি, আমি চেষ্টা করব আমি যাতে এই প্রবলেমটা আর বেশি দিন তোমাদের শুনতে না হয়। চলে যাচ্ছি, আজকের আমার যে বন্ধু আছে তার জীবনে একটা ঘটনা ঘটেছিল এবং সে আমাকে ঘটনাটা লিখেছিল। আমি আমার বন্ধুর নাম উল্লেখ করছি না, সে আমাকে বলেছে যে তার নামটা উল্লেখ করতে না। সে একটা হাসপাতালে কাজ করে এবং সেখানেই সেই হাসপাতালে কাজ করার সময় ওর সাথে এমন একটা ঘটনা ঘটে যে ও হাসপাতালে যে কাজটা করতো সেই কাজটাও ছেড়ে দেয়। এবং তারপরে ওর এতটাই জ্বর আসে, 1 মাস হাসপাতালে ভর্তি ছিল। কিন্তু হাসপাতালে যখন ভর্তি ছিল তখন হাসপাতালে থাকতে চাইনি, শুধুমাত্র এই ঘটনাটার জন্য। আমি চলে যাচ্ছি ঘটনাটা, আমি আশা করব ঘটনা তোমাদের বেশ ভয় লাগবে। এই ঘটনাটা ঘটে লকডাউনের সময়, 2020 শেষের দিকে, মানে যখন লকডাউন শুরু হয় ঠিক সেই মুহূর্তে। ও হাসপাতালে ওর কাজ ছিল যে বেডে করে কোনো এমার্জেন্সি রুগীকে আনা হয়, সেই বেডটাকে পরিষ্কার করে আবার আগের জায়গায় রেখে দেওয়া, এটা ওর কাজ ছিল। এবং সবসময় যে এমার্জেন্সি রুমে যে ডাক্তার থাকতো সেই ডাক্তারের সাথে সবসময় ওকে থাকতে হতো। আমি যেদিনকার ঘটনা বলছি সেদিন সোমবার, রবিবার হাসপাতাল বন্ধ ছিল, সোমবার দিন। তখন প্রায় দুপুরবেলা, প্রায় 3টের মতো বাজে। একটা এমার্জেন্সি রোগী আসে হাসপাতালে, একটা লাশ, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। তো বডিটা আসে, ডাক্তার ওকে বলে যে বডিটাকে আলাদা টেবিলে রেখে, মানে যেই টেবিলে করে নেওয়া যায় সেটাকে আলাদা সরিয়ে রাখতে। ও বডিটাকে আলাদা জায়গায় রেখে, যে টেচারটা ছিল টেচারটা নিয়ে গিয়ে আলাদা একটা জায়গায় রেখে দেয়। দিয়ে বডিটা ওখানে ডাক্তার আসে, চেক করে, সব কিছু বলে। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় যে বডিটা, যার অ্যাকচুয়ালি বডি, তার পরিবারের খোঁজ পাওয়া যায়নি। আর আমরা জানি যখন পরিবারের খোঁজ পাওয়া যায় না তখন বডিগুলোকে মর্গে রাখা হয়। আর ওদের যে হাসপাতালটা ছিল, মর্গটা ছিল পেছনে। আর মর্গে যখন লাশ রাখা হয়, মর্গেও মানে 2-3 জন দায়িত্বে থাকে। তো লাশটাকে সে মর্গে নিয়ে যাওয়া হয়। এবং সেদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলার মতো না, যে 2জন ওখানে গার্ড দেয় তারা আসেনি।
তাই আমার বন্ধুকে বলেছিল ডাক্তার যে আজকে মর্গে ওকে দায়িত্বে রাখতে। তখন রাত প্রায় 9টা কি 9:30 মতো বাজে। ও হট করে খেয়াল করে যে ওর নাম ধরে মর্গের ঘরের থেকে কেউ ডাকছে। মানে আমরা যখন কাউকে ডাকি না, মানে হাসপাতালে শুয়ে থাকলে যখন নার্সকে যেমনভাবে ডাকি কোনো কিছু দরকার পড়লে, ঠিক ওর নাম ধরে ভেতর থেকে কেউ ওকে ডাকছে। আর ও জানে যে ভেতরে কেউ নেই, মানে যারা আছে তারা সব মৃত, সম্ভব নয়। ভেতরে 3 থেকে 4টে লাশ ছিল। ও প্রচণ্ড অবাক হয়ে যায় যে ওর নাম ধরে কে ডাকছে, ভাবে হয়তো কেউ শয়তানি করছে। আর আগেই বলে রাখি আমার বন্ধু কিন্তু ড্রিঙ্ক সেদিনকার করেনি একদমই। ও মর্গের দরজাটা খোলে এবং গিয়ে দেখে যে সেই অ্যাক্সিডেন্টের যে বডিটা, সেই লাশটা শোয়ানো অবস্থায় আছে, কিন্তু তার হাতটা নিচের দিকে নেমে গেছে। ও গিয়ে হাতটাকে তুলতে চায়, ঠিক এমন সময়ও বুঝতে পারে যে ওই ডেড বডির শরীরে প্রাণ আছে, মানে গরম। যেমন বডি ঠান্ডা হয়ে যায় সেটা না, গরম একদম বডিটা। হট করে যখন মুখের উপর থেকে কাপড়টা সরায়, দেখে ডেড বডির চোখটা খোলা, কিন্তু যখন বডিটাকে ভেতরে ঢোকানো হয়েছিল তখন চোখ বন্ধ ছিল এবং দাঁতগুলো বের করা এবং দাঁতের পাশ দিয়ে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। এই দৃশ্য দেখেও প্রচণ্ড ভয় পেয়ে যায়। ওর সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসে এবং ডাক্তারবাবুকে ফোন করে, এবং ডাক্তারবাবু যখন রুমে আসে, যখন রুমে ওরা ঢোকে, তখন বডির কাছে গিয়ে দেখে যে বডির চোখ বন্ধ এবং বডি যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে। আমার বন্ধু এটা দেখে ও যা ভয়টা পায়, তারপরে ও সেখানে কাজ করার মতো সাহসটুকু ছিল না। ও তারপরে কাজ ছেড়ে দেয়। এটাই ছিল আমার বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের যে কটা ঘটনা ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং তোমাদের একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ ঘটনা শোনার সাথে সাথে লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তাই আমি সবসময় রিকোয়েস্ট করি ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করে গল্পকথার পাশে থাকো। অনেক ধন্যবাদ আজকের ঘটনাগুলি শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।